আচ্ছা, আমার এখানে কি বলবো, যেটা বলছি অ্যাটমিক ওয়েট কম যার ওর সলিবিলিটি বেশি, বুঝছো? সো আমার কি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। হিলিয়ামে অ্যাটমিক ওয়েটটা কম, সো আমার টেম্পারেচার বাড়তেছি, ওর সলিবিলিটি আরো বাড়তেছে। বাট ওর সলিবিলিটি কি অলওয়েজ কম্পেয়ার টু বেশি দেন আদার্স, কারণ ওর আমার অ্যাটমিক ওয়েটটা কম। তো ওর থেকে যত আমার অ্যাটমিকটা বাড়তেছে, ওদের সলিবিলিটি দেখো তত কমতেছে সেম টেম্পারেচারে। হুম বুঝছো? হুম 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 হুম, বুঝছি। আচ্ছা, দাঁড়াও, অ্যাটমিক ওয়েট কম থাকলে সলিবিলিটি বেশি তো অবশ্যই। হ্যাঁ, হুম। হিলিয়ামে আচ্ছা, এটা অ্যাটমিক তো ওয়েট। ওই প্রেসারের লটা না? হ্যাঁ হ্যাঁ, আহ যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রেসারের। হেনরিস। হেনরির যে হ্যাঁ নাকি হ্যাঁ ওই হ্যাঁ লটা। হ্যাঁ আচ্ছা, অ্যাটমিক ওয়েটের সাথে তো প্রেসার হচ্ছে ভ্যারি করে আর কি। প্রেসার যেহেতু বেশি হবে তাহলে সলিবিলিটি হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বেশি হবে, অ্যাটমিক ওয়েট হ্যাঁ যার হ্যাঁ। কম। আর টেম্পারেচারের সাথে হচ্ছে প্রেসার কমে যায়, তো ওই জন্য হচ্ছে না না, টেম্পারেচার বাড়লে আমার টেম্পারেচার, সলিবিলিটি। টেম্পারেচার, দাঁড়াও, হ্যাঁ, এদিকে টেম্পারেচার না। বাড়ালে হচ্ছে কে বাড়, হ্যাঁ, এদিকে ইজ ইকুয়াল টিটা টু কি? নিচে না। বলো টি তো বলো। ইনভার্স না। টি ইনভার্স হলে আবার ডান পাশে গেলে কি হচ্ছে? টেম্পারেচার কমতেছে না? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। না, টেম্পারেচার বাড়তেছে, বাড়লে বাড়ে দেখো। বাড়তেছে। হ্যাঁ, টেম্পারেচার টেম্পারেচার কই বাড়তেছে? বাড়লে বাড়তেছে। হচ্ছে বাড়তেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ মানে এদিকে হচ্ছে টেম্পারেচার কমতেছে আর এদিকে হচ্ছে টেম্পারেচার বাড়তেছে। তো বাড়লে আমার কেএইচ হচ্ছে বাড়তেছে, হেনরিস কনস্ট্যান্ট। আচ্ছা, হ্যাঁ, টেম্পারেচার বললে তো প্রেশার বলে, ইয়েস। হ্যাঁ হ্যাঁ, এটাই তো, এটার সামারি হচ্ছে এটাই যে আমার অ্যাটমিক ওয়েট যদি কম থাকে তাহলে আমার সলিবিলিটি বেশি হবে, অ্যান্ড টেম্পারেচার হচ্ছে যত বাড়বে তত আমার হচ্ছে কেএইচ বাড়বে, মানে হেনরিস কনস্ট্যান্ট বাড়বে, তো আমার সলিবিলিটি বেটার হবে। আচ্ছা, এরপরে হচ্ছে যে ফিশন প্রোডাক্ট গুলা কি কি আবার বলছে যে ল্যান্থেনাইট সলিবল, মানে ল্যান্থেনাইট সিরিজের কিছু ইয়ে থাকবে। তারপরে হচ্ছে অ্যালকালি আর অ্যালকালিন আর্থ মেটাল থাকবে। তো যেগুলো নোবেল গ্যাস এগুলা কি অবশ্যই এসকেপ করতে চাইবে, অ্যান্ড হচ্ছে আমার গ্যাস রিলিজ হবে আর কি। আচ্ছা, তো এই আচ্ছা, গেল এখানে আমার ফিশন। সলিবিলিটি হ্যাঁ বাড়লে কি আমার এফিসিয়েন্সির সাথে এটা রিলেটেড? মানে সলিবিলিটি, যদি গ্যাসটা রিলিজ হয়ে যায় তাহলে আমার একরকম হবে, আর যদি সলিউবল হয় তাহলে হচ্ছে ভালো হয়, এরকম কিছু? হ্যাঁ, গ্যাস রিলিজ তো হচ্ছে আমাদের জন্য খারাপ, কারণ গ্যাস রিলিজ হলে আমার সোয়েলিং হচ্ছে পুরা ফুয়েলটা। ফুয়েল যদি সোয়েলিং হয় তাহলে কি আমার হচ্ছে ওই যে এরপরে হচ্ছে পরের স্লাইড গুলাতে আছে, লাইক কেমিক্যাল ইন্টারাকশন অ্যান্ড হচ্ছে মেকানিক্যাল ইন্টারাকশন। তো সোয়েলিং এর কারণে আমার ক্ল্যাডিং এর সাথে কন্ট্যাক্ট হয়ে যাবে। কন্ট্যাক্ট হলে আমার হচ্ছে ওইখানে মানে ইন্টারাকশন হবে, করোশন হবে বেশি, মেকানিক্যাল অ্যান্ড কেমিক্যাল। তো ওই জন্য হচ্ছে সোয়েলিংটা খারাপ। তো আমার যদি গ্যাসগুলো এখানে ফুয়েলের ভিতরে সলিবল থাকে সেই ক্ষেত্রে আই গেস আমার বেটার। আচ্ছা আচ্ছা, এরপরে হচ্ছে, আচ্ছা, তো ফিশন প্রোডাক্ট গুলা বেসিক্যালি কি করবে, কে কোন অবস্থায় থাকবে সেটাই হচ্ছে বলতেছে। তো যেমন নোবেল মেটাল গুলা, এগুলা হচ্ছে ইদার তোমার যে গ্যাস প্রডিউস হবে সেটার সাথে লেগে থাকবে বা ডিজলভ হয়ে থাকবে, অথবা প্রাইমারি কুলেন্ট সার্কিটের ওইখানে আহ, থাকবে ডিজলভ হয়ে, অথবা হচ্ছে মডারেটরের ওইখানে থাকবে। তো এরা হচ্ছে অ্যানায়ন হিসেবেও থাকতে পারে অথবা হচ্ছে পিওর হিসেবে স্টেটেও থাকতে পারে। উম, এছাড়া হচ্ছে আয়োডিন যদি রিলিজ হয় তাহলে আয়োডিন হচ্ছে সলিউশনে থাকবে। হ্যাঁ, আর আয়োডিন কি অনেক বেশি অক্সিডাইজিং। তো আয়োডিন হচ্ছে আমার অক্সিডাইজিং কোন কোন কেসে, যে 10⁵ এর থেকে বেশি যদি হয় আমার রেশিও, তাহলে সেই কেসে। আচ্ছা, আর এরপরে হচ্ছে বলতেছে যে টেলুরিয়াম, টেলুরিয়াম কি করবে, আমার যে নিকেল অ্যালয় আছে সেগুলোকে হচ্ছে এমব্রিটেল করে দিবে, কারণ তারা হচ্ছে গ্রেন বাউন্ডারিতে যে টেলুরাইডস ফর্ম ফর্ম করবে। তো এই জন্য আমার টেলুরাইড মানে খারাপ একটা জিনিস। আর এখানে বলতেছে যে যদি হচ্ছে 0.05-এর থেকে বেশি হয় আমার এই রেশিওটা, তাহলে মানে টেলুরিয়াম আয়ন ফর্ম করবে 2- অ্যানয়ন। আর এটা হচ্ছে আমার নিকেল করোশনকে প্রিভেন্ট করবে, এই আয়নিক ফর্মটা। তো আমার এই কেসটা আসলে বেসিক্যালি ভালো, কারণ এর আগেরটাতে তো হচ্ছে পিওর অবস্থায় থাকলেও নিকেলকে হচ্ছে ইমব্রিটেল করে দিচ্ছিল, আর এখানে প্রিভেন্ট করতেছে, তো আমার এটা বেটার। আর হচ্ছে যদি বেশি লো হয়ে যায় আবার, যদি হচ্ছে এই রেশিওটা বেশি লো হয়ে যায়, তখন দেখা যাবে এটা হচ্ছে গ্রাফাইট মডারেটরের সাথে রিয়্যাক্ট করতেছে, অ্যান্ড
তখন ওই গ্রাফাইট মডারেটরকে হচ্ছে করোড করে দিচ্ছে। তো বেশি লো হওয়া যাবে না, আবার বেশি হাইও হওয়া যাবে না। তো একটা মিডিয়াম রেঞ্জে আমার এই রেশিওটাকে রাখা লাগবে টু প্রিভেন্ট আমার নিকেলের করোশন বা হচ্ছে গ্রাফাইট মডারেটরের করোশন। তো এই গেল বেসিক্যালি আমার লিকুইড ফুয়েলের যাবতীয় জিনিসপাতি, লাইক ফিশন প্রোডাক্ট কি কি হবে অ্যান্ড অল, অ্যান্ড এটার প্রপার্টিজ হাবিজাবি। আচ্ছা, এরপরে হচ্ছে নাইন। নাইন কি স্টার্ট করবো এখন? তাহলে এইটা কি কোনো কোশ্চেন আছে? আচ্ছা, যদি এইটা কোশ্চেন না থাকে তাহলে নাইনে যাই। আচ্ছা, নাইনে হচ্ছে বলতেছে যে আমার রেডিয়েশনের ফলে মাইক্রোস্ট্রাকচারে কি চেঞ্জ আসবে। তো আচ্ছা, এখানে আমার বেসিক্যালি যে ফেনোমেনাগুলো হবে সেটা হচ্ছে ফুয়েলের সাথে হচ্ছে কলিশন হবে। তো ইনএলাস্টিক কলিশন উইথ ইলেকট্রন, অথবা ইনইলাস্টিক কলিশন উইথ নিউক্লিয়াস, আর হচ্ছে ইলাস্টিক কলিশন উইথ নিউক্লিয়াস, অথবা ইলাস্টিক কলিশন উইথ ইলেকট্রন। তো এই চারটা ফেনোমেনা আমার ক্রিয়েট হবে, অ্যান্ড দেন হচ্ছে আমার ফিশন প্রোডাক্টস গুলা তৈরি হবে। তো এই চারটা ইন্টারাকশনের ফলে আমার কিছু বিটা অ্যান্ড গামা ডিকে ক্রিয়েট হবে, যেটা হচ্ছে বেসিক্যালি ফুয়েল থেকে হবে। আর আলফা ডিকে হবে হচ্ছে মাইনর অ্যাক্টিনাইডস থেকে। ওকে, এরপরে হচ্ছে উম আচ্ছা, ডিফেক্টস জেনারেট হবে। ফুয়েল ইরেডিয়েশন মানেই হচ্ছে আমার ডিফেক্ট জেনারেট হবে। এখন ডিফেক্টস এর মধ্যে কি কি হইতে পারে, লাইক পয়েন্ট ডিফেক্টস হবে, ভেকেন্সি বা ইন্টারস্টিশিয়ালস, এন্ড এছাড়া হচ্ছে কিছু ডিসলোকেশন ফর্ম করবে বা ডিসলোকেশনের লোকেশন চেঞ্জ হবে। দ্যাট মিনস ডিসলোকেশন হচ্ছে মুভ করবে। তো এইগুলো আমার বেসিক যে জিনিসপাতিগুলা ক্রিয়েট হবে রেডিয়েশনের ফলে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে, যদি আমার মানে নিউট্রন, তো বেসিক্যালি এসে অ্যাটাক করবে ফুয়েলকে। যদি হচ্ছে নিউট্রনের এনার্জিটা লো থাকে, সেই কেসে আমার হচ্ছে জাস্ট ইলাস্টিক কলিশন হবে, অ্যাটমগুলো হচ্ছে ডিসপ্লেস হবে, এনার্জি ডিসিপেট হবে। কিন্তু যদি হচ্ছে অনেক বেশি হাই পাওয়ারফুল থাকে নিউট্রন, তাহলে সেই ক্ষেত্রে আমার কলিশন ক্যাসকেড অ্যান্ড সাব ক্যাসকেডস তৈরি হবে। আচ্ছা, এখন বলতেছে ফিশন স্পাইক তৈরি হবে। ফিশন স্পাইক কি? বেসিক্যালি যখন কোনো একটা হাই স্পিডে নিউট্রন বা কোনো অন্য কোনো রেডিয়েশন, কারণ নিউট্রন অ্যাটাক করলে কি গামা রেডিয়েশন বা আলফা রেডিয়েশনও ক্রিয়েট হচ্ছে। তো কোনো একটা এরকম রেডিয়েশন বা হচ্ছে নিউট্রন যদি হাই স্পিডে একটা ল্যাটিস সাইড দিয়ে পাস করে, তো ওইখানে আমাদের রেডিয়েশন গুলো কি করবে, আয়োনাইজ করবে। যেমন গামা হচ্ছে অনেক বেশি আয়োনাইজ করে। তো যখন হচ্ছে ওই ল্যাটিস সাইডটাকে আয়োনাইজ করলো, তো কি ওর আশেপাশে সবাইকেই তো আয়োনাইজ করবে। তো যদি মনে করি যে হচ্ছে এখানে একটা অ্যাটম ছিল বা ল্যাটিস সাইড ছিল, আর এখান থেকে একটা হচ্ছে নিউট্রন আসছে, তো ও কি ওর চারপাশে যতগুলা অ্যাটম আছে সবগুলাকেই ও হচ্ছে আয়োনাইজ করবে। তার মানে কি এখন এটাও হচ্ছে মনে করো পজিটিভ হইলো বা নেগেটিভ হইলো, এটাও কি সেম ভাবে পজিটিভ বা নেগেটিভ হবে, কারণ একই তো জিনিসের অ্যাটম। তো এই দুটার মধ্যে এখন কি হবে, কুলম্বিক রিপালশন হবে। যেহেতু এই দুটার মধ্যে এখন কুলম্বিক রিপালশন হবে, তার মানে কি এরা দুইজন দুই দিকে হচ্ছে ছিটকে চলে যেতে চাইবে। দ্যাট মিন্স আমার হচ্ছে একটা বম্বার্ডমেন্টের মতো হবে অথবা হচ্ছে এক্সপ্লোশনের মতো হবে। তো যেহেতু এই যে এক্সপ্লোশন হইলো আয়ন ক্লাউডের, তো এইটাকেই বলতেছে ফিশন স্পাইক। আচ্ছা, তো এই ফিশন স্পাইকটা হচ্ছে অনেক মানে কি বলবো, একটা ডেঞ্জারাস একটা জিনিস, কারণ হচ্ছে ফুয়েল এক্সপ্লোড করতেছে। সো লাইক ছোটখাটো হইলে সমস্যা নেই, বাট বেশি বড় হয়ে গেলে ঝামেলা। আচ্ছা, এরপরে হচ্ছে এই তো ফিশন স্পাইকের কথা বলছে, এটার জন্য আমার থার্মাল এবং একটা স্ট্রেস জেনারেট হবে, আর একটা শক ক্রিয়েট হবে ফিশন স্পাইকের জন্য। অ্যান্ড আচ্ছা, এই যে ফিশন প্রোডাক্টস গুলো তৈরি হবে, গ্যাস বাবেলস
তৈরি হতে পারে, সেইগুলা কি করবে, ভেকেন্সি থেকে নিউক্লিয়েট করবে বেসিক্যালি, এরপর আস্তে আস্তে অ্যাগ্লোমেরেশন হবে অ্যান্ড বড় হবে। আচ্ছা, সেলফ ইন্টারস্টিশিয়াল সামটাইমস যদি ডিসলোকেশন মুভ করবে, তো দেখা যাচ্ছে কিছু ইন্টারস্টিশিয়াল গুলা ডিসলভ হয়ে যাবে ডিসলোকেশনের মধ্যে, কিন্তু ভেকেন্সি কিছুটা থেকেই যাবে। তো ভেকেন্সি পুরোপুরি রিমুভ করা আসলে পসিবল না। আচ্ছা, এরপরে বলতেছে যে আমার বিটা ডিকে হবে, অ্যান্ড বিটা ডিকে যে এনার্জি লস সেটা হচ্ছে আমার কম্পারেটিভলি লেসার দেন দ্য নিউক্লিয়ারের এনার্জি লসের থেকে হচ্ছে বিটা ডিকের এনার্জি লসটা লেসার। আর গামা অ্যান্ড এক্স রে হচ্ছে আহ, অবশ্যই ড্যামেজ ক্রিয়েট করবে এই ফুয়েলের ভেতর। অ্যান্ড আলফার এনার্জি অ্যারাউন্ড থাকে এত, তো আলফাও হচ্ছে কিছু পরিমাণ ডিগ্রেডেশন ঘটাবে ভিতরে। তো এই হচ্ছে মোটামুটি আহ, যে ডিগ্রেডেশন এনার্জি গুলা ক্রিয়েট হবে সেগুলা। এরপরে হচ্ছে বলতেছে যে আচ্ছা, এখানে হচ্ছে জাস্ট ইয়ে দেওয়া আছে যে হেভি অ্যাটমসে কতটুকু ডিসপ্লেসমেন্ট হয় পার ডেতে অক্সাইড ফুয়েল রডের জন্য। আচ্ছা, অক্সিজেন যেহেতু লাইটার, তার মানে অক্সাইড ফুয়েলে কি অক্সিজেন প্লাস হচ্ছে মেটাল দুইটারই হচ্ছে ডিসপ্লেসমেন্ট হবে। তো যেহেতু অক্সিজেন লাইটার, তাইলে কি ওর ডিসপ্লেসমেন্টটা হায়ার দেন আমার হেভিয়ার অ্যাটমস, যেমন প্লুটোনিয়াম বা ইউরেনিয়াম। আর এরপরে হচ্ছে জাস্ট এগুলো আছে ভ্যালু দেওয়া যে এই এত এত ডিসপ্লেসমেন্ট পার ডে বা এত এত ভেকেন্সি ক্রিয়েট হবে, অক্সিজেনের কত হবে, ইউরেনিয়ামের কত হবে, জাস্ট নর্মাল জিনিসপাতি। ওকে, এরপরে বলতেছে আচ্ছা ফিশন স্পাইকে হচ্ছে আমার তিনটা ফেজ থাকবে। একটা হচ্ছে প্রাইমারি ফেজ, যেটাকে ব্যালিস্টিক ফেজও বলে। আরেকটা হচ্ছে সেকেন্ডারি ফেজ বা হচ্ছে কোয়েঞ্চিং ফেজ, অ্যান্ড থার্ডটা হচ্ছে ক্র্যাক অ্যানেলিং ফেজ। তো ফার্স্টে যেটা হবে যে আমার ফিশন স্পাইক করলো, করার পর এনার্জিটা খুবই হাই একদম প্রাইমারি অবস্থায়। তো এটা হচ্ছে স্পিডটাও অনেক বেশি থাকবে। তো এটা হচ্ছে খুব ফাস্ট মুভ করে যাবে, খুব ফাস্ট মুভ করে ভেকেন্সি আর ইন্টারস্টিশিয়াল ক্রিয়েট করবে। তো ভেকেন্সি আর ইন্টারস্টিশিয়াল কেন ক্রিয়েট করবে, এই যে একটু আগে যেটা দেখাইলাম যে যেহেতু ল্যাটিস সাইড থেকে আমার অ্যাটম গুলা সরে যাচ্ছে, তার মানে কি এখানে হচ্ছে ভেকেন্সি ক্রিয়েট হচ্ছে। এখন অন্য কোথাও থেকে যদি আবার এখানে কোনো অ্যাটম চলে আসে, সাপোজ এই জায়গাটায় একটা অ্যাটম চলে আসে, তার মানে কি একটা ইন্টারস্টিশিয়াল ক্রিয়েট হচ্ছে। তো আমার একটা কম্বিনেশন অফ ভেকেন্সি আর ইন্টারস্টিশিয়াল ক্রিয়েট হবে। আচ্ছা, তো এরপরে হচ্ছে আমার যে হাইড্রোস্ট্যাটিক প্রেসার আছে এটার ভিতরে, সেটা হচ্ছে ভেকেন্সি আর ইন্টারস্টিশিয়ালসকে মানে কাছাকাছি হইতে দিবে না, এক এক জায়গায় এক একটা ক্রিয়েট হচ্ছে, লাইক ভেকেন্সি এক জায়গায় ক্রিয়েট হচ্ছে, ইন্টারস্টিশিয়ালস অন্য জায়গায় ক্রিয়েট হচ্ছে। কিন্তু সেকেন্ডারি ফেজে যে এরকম একটা স্টেট ক্রিয়েট হবে যে ভেকেন্সি আর ইন্টারস্টিশিয়াল হচ্ছে রিকম্বাইন করবে। কারণ কি, ওরা চাইবে থার্মাল ইকুইলিব্রিয়ামে পৌঁছায় যাইতে। তো যখন হচ্ছে ওরা এরকম মুভমেন্ট করবে, ইন্টারস্টিশিয়াল গুলা মুভ করে ভেকেন্সিতে যেতে চেষ্টা করবে, সো আমার দেখা যাবে যে আউটার জোনটা ইন্টারস্টিশিয়াল রিচ হয়ে গেছে, আর ইনার জোনটা আমার হচ্ছে ভেকেন্সি রিচ হয়ে গেছে। সো এরকম একটা কোঅর্ডিনেশন হচ্ছে আমরা দেখতে পাবো আর কি। এরপরে এই যে এখানে রাইট সাইডে দেখো দেখাইছে যে এক্স গুলা হচ্ছে ইন্টারস্টিশিয়ালস অ্যান্ড গোলা গোলা গুলা হচ্ছে আমার কি বলে ভেকেন্সি। আচ্ছা, এরপর থার্ড ফেজে কি হবে, রিকম্বিনেশন আরো হইতেই থাকবে, এবং এই যে ভেকেন্সি ক্লাস্টার এখান থেকে হচ্ছে আমার এই ভেকেন্সি ক্লাস্টার গুলা বেসিক্যালি ফিল্ড আপ হবে আমার ফিশন গ্যাস দিয়ে, তারপরে আস্তে আস্তে বাবলস তৈরি করবে ওই গ্যাসগুলা। তো মেইনলি এই তিনটাই হচ্ছে ফেজ। আচ্ছা, এখানে আসলে বোঝার জিনিসপাতি আছে তো, সবাই কি বুঝছো? আচ্ছা, এখানে বাইরের সাইডে থাকবে হচ্ছে আমার আহ ইন্ডাস্ট্রিয়ালটা না, আর হুম ভ্যাকেন্সিটা হুম হচ্ছে ইনার। হুম হুম। এইটার কোনো থার্মোডাইনামিক্স আছে বা আহ, নাকি এটা এটা জাস্ট মনে তো, রাখবো? এটা জাস্ট মনে রাখো, কারণ এখানে এগুলার রিজন আসলে বলে নাই। আমার খাতাতেও আচ্ছা হচ্ছে স্যার জাস্ট মানে এমনি জাস্ট এটা পড়াই গেছে, কোনো রিজন হচ্ছে বলে নাই। তো লাইক জাস্ট থার্মোডাইনামিক স্টেবিলিটির জন্য এরকম আর কি। আচ্ছা, ঠিক। আচ্ছা, এরপরে হচ্ছে হাই বার্ন আপ স্ট্রাকচার, যে যখন হচ্ছে বার্ন আপ আস্তে আস্তে অনেক বেশি হয়ে যাবে, সেই টাইমে হচ্ছে স্ট্রাকচারে কি কি চেঞ্জ আসবে। তো বেসিক্যালি আমার চেঞ্জ গুলা হচ্ছে মাইক্রো স্ট্রাকচারাল চেঞ্জ আসবে, সিগনিফিকেন্ট মাইক্রো স্ট্রাকচারাল চেঞ্জ। ফেজ গুলা
একটা থেকে আরেকটা ডিস্টিংগুইশ করা যাবে। অ্যান্ড মাইক্রোস্ট্রাকচার চেঞ্জটা বেসিক্যালি আমার টেম্পারেচার ডিফারেন্সের জন্য হবে। তো রেডিয়ালি মাইক্রোস্ট্রাকচার চেঞ্জ হবে যদি এরকম একটা সার্কুলার প্যালেট থাকে, তাহলে হচ্ছে আমার টেম্পারেচার যেহেতু রেডিয়ালি ভ্যারি করতেছে, তো সেই জন্য আমার রেডিয়ালি হচ্ছে মাইক্রোস্ট্রাকচারটাও চেঞ্জ হবে। আচ্ছা, তো এখানে বলতেছে যে কত বার্ন আপ পর্যন্ত কমার্শিয়ালি ইউজ করছিল 1950 থেকে 60-র মধ্যে, তো এটা। আচ্ছা, এরপরে হচ্ছে আচ্ছা, এরপর হচ্ছে ইউরেনিয়ামের হাই বার্ন আপ স্ট্রাকচার কেমন হবে সেটা আছে। তো আমার এখানে মেইন যে ফেনোমেনা গুলো হবে হাই বার্ন আপ স্ট্রাকচারে, রিক্রিস্টালাইজ হবে গ্রেইনস, রিওরিয়েন্টেশন হবে, গ্যাস বাবলস ক্রিয়েট হবে, এবং কিছু ডিফেক্টস ভেকেন্সি ইন্টারস্টিশিয়ালস ক্রিয়েট হবে। তো ফার্স্টে হচ্ছে আমার ন্যানো বাবলস ক্রিয়েট হবে, যেগুলা কিনা অ্যাগ্লোমেরেট হয়ে আমার ফর্ম করবে মাইক্রো অর এর থেকেও বড় বাবলস। এখন এই বাবলস গুলা কই থাকবে? এই যে গ্রেইন রিক্রিস্টালাইজ হয়েছিল, যে নিউলি ফর্মড আমার গ্রেইন বাউন্ডারি গুলা, সেইখানে হচ্ছে আমার এই ন্যানো বাবলস গুলা এগ্লোমেরেট হয়ে বড় বাবলস ক্রিয়েট করবে। আচ্ছা, তো ফার্স্টে হচ্ছে আমার পলিগনাইজেশন হবে, দ্যাট মিনস এক প্লাস্টিক ডিফরমেশনের একটা ফেনোমেনা। অ্যান্ড দেন এটা হচ্ছে ডাইনামিক রিক্রিস্টালাইজেশন হয়ে লো অ্যাঙ্গেল যে গ্রেন বাউন্ডারি গুলো আছে সেগুলোকে চেঞ্জ করে হচ্ছে আমার হাই অ্যাঙ্গেল গ্রেন বাউন্ডারিতে কনভার্ট করবে। অ্যান্ড এই যে ইম্পিউরিটি গুলা, এগুলাও হচ্ছে আমার ফিশন প্রোডাক্টের মতো বিহেভ করবে। এই যে কলিশনের ফলে যদি কোনো ইম্পিউরিটিস ক্রিয়েট হয়ে থাকে, সেইগুলা হচ্ছে আমার ফিশন প্রোডাক্ট হিসেবে মানে ফিশন প্রোডাক্টের মতো করে বিহেভ করবে। তো এই হচ্ছে বেসিক্যালি আমার কি কি জিনিসগুলা ঘটবে হাই বার্ন স্ট্রাকচারে সেইগুলা। এখন হচ্ছে আচ্ছা, এখানে জাস্ট মাইক্রোস্ট্রাকচার দেখাইছে কিছু, যেমন কি বলে, আচ্ছা, এই এতে হচ্ছে দেখাচ্ছে যে আমার বাবেল ক্রিয়েট হইছে এটার ভিতরে ভিতরে। আর রাইট সাইডে হচ্ছে দেখাচ্ছে যে রিক্রিস্টালাইজেশন হয়ে যাওয়ার পর এই যে গ্রেইন গুলা বোঝা যাচ্ছে, গ্রেইনের মাঝখানে যে কালো, এগুলা গ্রেইন বাউন্ডারিতে হচ্ছে আমার বাবেল, এত বাবেল ক্রিয়েট হয়েছে যে এরকম একটা পোরোসিটির মতো মানে আর কি ক্রিয়েট হয়েছে। তো গ্রেইন গুলা নতুন ফর্ম করছে, অ্যান্ড মাঝখান দিয়ে যেহেতু বাবেল এসে গ্রেইন বাউন্ডারিতে আসছে, সেই জন্য আমার এটা এখানে পোরোসিটির মতো আর কি বিহেভ করবে, কারণ অনেক বেশি বাবলস। অ্যান্ড এইগুলাতে দেখা যাচ্ছে যে বাবলসই বেশি হয়ে গেছে রেদার দেন আমার গ্রেইনস। সো যত বেশি আমার হচ্ছে ফিশন গ্যাস তৈরি হবে, তত বেশি হচ্ছে বাবল হবে, তত আমার হচ্ছে মানে গ্রেইন মানে পোরোসিটি বেশি হবে। আচ্ছা, তো এগুলা গেলে হচ্ছে মাইক্রোস্ট্রাকচার। এখন হচ্ছে বলতেছে আচ্ছা মেকানিজমটা কি আচ্ছা বেসিক্যালি। হ্যাঁ, 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 বলো। আচ্ছা, ওই যে হচ্ছে মানে গ্রেইন, মানে যে পোরোসিটির ব্যাপারটা, ওইটা কেন ওখানে বেশি হয়? এটা কোনো ওই রিজন যে আছে? যত বেশি গ্যাস বাবেল ক্রিয়েট হচ্ছে, তো গ্যাস বাবেল আস্তে আস্তে ক্রিয়েট হইতে 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 একটা পুরাটা জায়গা জুড়ে মনে করো গ্যাস বাবেল ক্রিয়েট হচ্ছে। তো বাবেল মানে কি, ভিতরে হচ্ছে ফাঁকা। তো ওই জন্য ওই জায়গাটা হচ্ছে পোরোসিটি ক্রিয়েট হয়েছে আর কি, মানে বাবেল বলতে কি ফাঁকা, ভিতরে তো কিছু নেই। আর এটা কি মানে লাইক দেখতে কিছুটা হেক্সাগোনাল লাগতেছে তো, মানে কি ওইরকমই হয় অলওয়েজ? এটা এই তো যে একটা স্পেসিফিক কেস দেখাইছে, এখন সবসময় এরকম হয় কিনা জানি না, বাট এইটা আর কি জেনারেল যে বাবেল একসাথে হইতে 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 ও হচ্ছে পোরোসিটি ক্রিয়েট করবে। হ্যাঁ, বুঝছো? হ্যাঁ হ্যাঁ, বুঝতে। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, এখন বলতেছে মেকানিজমটা কি, যে পলিগনাইজেশন যে হবে সেটা কোনটার পর কি কি হবে স্টেপ গুলা। তো ফার্স্টে আমার হচ্ছে গ্রেইন যেহেতু এখন ডিজলভ হয়ে যাবে, তো কিছু সাব গ্রেইনস প্রডিউস করবে। এরপরে হচ্ছে মানে নতুন গ্রেইন নিউক্লিয়েশন হয়ে সেগুলার হচ্ছে গ্রোথ হবে। তো বেসিক্যালি আমার পুরান গ্রেইন বাউন্ডারি গুলা ডিজলভ হয়ে যাবে, অ্যান্ড নতুন কিছু গ্রেইন বাউন্ডারি ক্রিয়েট হবে, অ্যান্ড যেই গ্রেইন বাউন্ডারি গুলাতে আমার বাবলস থাকবে, আগের গ্রেইন বাউন্ডারিতে কোনো বাবলস ছিল না। আচ্ছা, এখন হচ্ছে ফুয়েলের যে পেরিফেরি, সেখানে কি হবে আমার এপিথার্মাল নিউট্রন। এপিথার্মাল নিউট্রনটা হচ্ছে ক্যাপচার্ড হবে। তো পেরিফেরিতে হচ্ছে এপিথার্মাল নিউট্রন ক্যাপচার্ড হবে। অ্যান্ড এরপরে যেহেতু আমার হচ্ছে পেরিফেরিতে ক্যাপচার হয়ে আছে নিউট্রন, তার মানে কি আমার নিউট্রনের ফ্লাক্সটা যদি চিন্তা করি, পেরিফেরি থেকে সেন্টারের দিকে আমার নিউট্রনের ফ্লাক্সটা আস্তে আস্তে ডিক্রিজ করতেছে। তো
এরপরে হচ্ছে আচ্ছা এখানে বলা আছে যে লোকাল বার্ন আপ কতটুকু বাড়বে, পোরোসিটি কতটুকু বাড়বে, অ্যান্ড গ্রেইনের সাইজ গুলা মিলিমিটার রেঞ্জ থেকে ন্যানোমিটার রেঞ্জে যাবে, কারণ আমার নতুন গ্রেইন নিউক্লিয়েট করতেছে। তো গ্রেইন গুলা হবে রাউন্ডেড, স্মলার অথবা পলিহেড্রালও হইতে পারে। এরপর আস্তে আস্তে লার্জ হয়ে যাবে, ন্যানোমিটার থেকে আস্তে আস্তে মাইক্রোমিটারে কনভার্ট হবে। আচ্ছা, হাই বার্ন আপ স্ট্রাকচারে জেনারেলি পোর গুলা ওপেন হয় না। এই যে পোরোসিটি ক্রিয়েট হয়েছে ভিতরে ভিতরে এভাবেই থেকে যায়। তার মানে কি, আমার হাই পোরোসিটি, দ্যাট মিনস অ্যারাউন্ড 35% আমার পোরোসিটি রয়ে যাবে। আর এটা হচ্ছে আমার এতটুকু বার্ন আপে এই জিনিসটা হবে আর কি, মানে 300 বার্ন আপের পরে আমার এরকম 32-33% আমার পোরোসিটি আমরা লক্ষ্য করতে পারবো আর কি। আচ্ছা, তো এই গেল হচ্ছে আমার মানে স্টেপ গুলা যে কোনটার পরে কি কি হইতেছে। এরপরে বলতেছে আচ্ছা এই স্টেপ গুলাকে আবার বলতেছে যে চারটা একদম ডিস্টিংক্ট স্টেজ। যেমন ফার্স্টেই হচ্ছে ডিসলোকেশনস গুলা যেগুলো ছিল সেগুলা বা ডিফেক্টস ছিল সেগুলা হচ্ছে পিরিয়ডিক্যালি অ্যারেঞ্জ হয়ে গেল। এরপরে কি গ্যাস প্রিসিপিটেশন স্টার্ট হবে, নতুন যে গ্রেন বাউন্ডারি তৈরি হয়েছে সেটাতে। এরা হচ্ছে ন্যানোমিটার সাইজে থাকবে ফার্স্টে, এরপর আস্তে আস্তে গ্রো হয়ে মাইক্রোমিটার হবে। গ্রেইনের সাবডিভিশন, পলিগনাইজেশন অ্যান্ড হচ্ছে ডিফেক্ট ক্লিনিং। দ্যাট মিনস আমার যে শুধুমাত্র পোরোসিটি থাকবে, কারণ ইন্টারস্টিশিয়াল ভ্যাকেন্সি আস্তে আস্তে ডিসলভ হয়ে গেছে, এখন শুধু গ্রেইন আছে, সাথে হচ্ছে অনেক বেশি পোরোসিটি আছে। তারপর স্যার হচ্ছে এখানে হচ্ছে যে উম ডিফেক্ট ক্লিনিং বলতে না একটা, হুম আচ্ছা হুম এটা মানে এটা কি ডিফেক্ট ক্লিনিং বলতে কি হচ্ছে পোরোসিটিটা কম? ওই যে আমার, না না, ডিফেক্ট ক্লিনিং বলতে ওই যে ভ্যাকেন্সি আর ইন্টারস্টিশিয়াল যে ক্রিয়েট হয়েছিল ওগুলা যে হচ্ছে ডিসলোকেশন মুভমেন্টের কারণে ডিসলভ হয়ে গেছিল, এটাকেই বলছে ডিফেক্ট ক্লিনিং। আচ্ছা, এরপরে হচ্ছে আচ্ছা এখানে বলতেছে পলিগনাইজেশন। পলিগনাইজেশনে হচ্ছে একটা গ্রেইন, যেহেতু আমরা নতুন গ্রেইন রিক্রিস্টালাইজ করতেছে, তো একটা গ্রেইন থেকে দেখা যাচ্ছে 10,000টার মতো গ্রেইন জেনারেট করতেছে। আর গ্রেইনের হচ্ছে সাইজ গুলা অলমোস্ট হচ্ছে লেস দেন 100 মাইক্রোমিটার। আর অ্যামরফাইজেশন হইতে পারে এই রেডিয়েশনের ফলে। আচ্ছা, কমপ্লিট অ্যামরফাইজেশন হচ্ছে লোকালি হয় না ইউরেনিয়াম ডাইঅক্সাইডে জেনারেলি। আর হচ্ছে আচ্ছা, যে ডিফেক্ট গুলা হবে বেসিক্যালি অক্সাইডের ফ্রেঙ্কেল পেয়ার ডিফেক্ট হবে, অথবা হচ্ছে শর্টকি ডিফেক্ট যদি হয় সেক্ষেত্রে হচ্ছে একটা ইউরেনিয়াম আর হচ্ছে দুইটা অক্সাইড মিলে হচ্ছে শর্টকি ডিফেক্ট তৈরি করবে। আচ্ছা, এরপরে হচ্ছে আচ্ছা এখানে হচ্ছে বলতেছে যে ফার্স্টে আমার গ্রেইন বাউন্ডারিতে পোরোসিটি দেখা যাবে ছোট ছোট। এরপরে হচ্ছে সাব গ্রেইনস তৈরি হবে। আচ্ছা, এখানে আসলে কোন ফিগারের পর যে কোন ফিগার এটা হচ্ছে আচ্ছা এখানে ইয়ে দেওয়া আছে। আচ্ছা এটা হচ্ছে হালকা হালকা আমার পোরোসিটি দেখা যাচ্ছে, এটা হচ্ছে 55 বার্নাপে, 55 গিগাওয়াট ডে পার হচ্ছে পার টন। এরপরে যখন আস্তে আস্তে বার্ন আপ ইনক্রিজ করতেছে তখন দেখা যাচ্ছে এই দেখো গ্রেইন আস্তে আস্তে সাব গ্রেইন ফর্ম হয়েছে, এটা হচ্ছে 82-তে। এরপরে যখন আমরা 100-এ দেখবো, 100-এ দেখো এই যে গ্রেইন বাউন্ডারি গুলাতে আমার পোরাস, গ্রেইন বাউন্ডারি গুলাতে আমার হচ্ছে আর কি বাবল নিউক্লিয়েট হয়েছে, অ্যান্ড ওরা হচ্ছে সুন্দর মতো অ্যারেঞ্জ হয়ে গেছে, ছোট ছোট গ্রেইন হয়েছে। এখানে সাব গ্রেইন ছিল, মানে সাব ডিভিশন গ্রেইন ছিল, আর এখানে হচ্ছে ছোট ছোট রিক্রিস্টালাইজড গ্রেইন। অ্যান্ড ফাইনালি যদি আরো বাড়াই 160-তে দেখা যাবে যে দেখো কোনো গ্রেইন দেখতে পাচ্ছি না, র্যাদার এগুলো সব হচ্ছে আমার পোরা জিনিসপাতি দেখতে পাচ্ছি, এগুলোর মাঝখানে মাঝখানে হচ্ছে গ্রেইন। তো এখানে পোরোসিটিটাই বেশি ভিজিবল র্যাদার গ্রেইন বাউন্ডারি বা সামথিং। তো এটাই আর কি বলতেছে যে এগুলা হচ্ছে স্টেপ বাই স্টেপ আমার চেঞ্জ গুলা কি কি হচ্ছে। তো এখানে ডিস্টিংক্ট করে হচ্ছে মাইক্রোস্ট্রাকচারদের দেখাইছে, বাট এতটাও মানে কন্টিনিউয়াস আমার চেঞ্জটা হয় না। কিন্তু একটা জিনিস যেটা সব থেকে কমন সব জায়গাতেই হয় সেটা হচ্ছে 45-50 যখন হয় বার্ন আপ, সেই কেসে আমার তখন গ্রেইন বাউন্ডারি গুলাকে আর আলাদা করে ডিস্টিংক্ট করা যায় না, গ্রেন বাউন্ডারি গুলা ডিসাপিয়ার হইতে থাকে, অ্যান্ড পোরোসিটি বা হচ্ছে বাবেল গুলা নিউক্লিয়েট করতে থাকে গ্রেন বাউন্ডারিতে। তো গ্রেন বাউন্ডারিটা আস্তে আস্তে ডিজলভ হওয়া শুরুই করে 45 থেকে 50-র মধ্যে।
তো এই জিনিসটা সবসময় কমন পাওয়া যায়। এত ডিস্টিং যে আমার চেঞ্জ, এগুলা সবসময় নাও পাওয়া যাইতে পারে। আচ্ছা, এরপরে হচ্ছে ফার্স্ট স্পেকট্রামের ক্ষেত্রে হাই বার্নআপ স্ট্রাকচার কেমন হবে সেটা বলতেছে যে ফার্স্ট স্পেকট্রামের ক্ষেত্রে এই জিনিসটা 7 থেকে 8 বার্ন আপেই ভিজিবল হবে। এরপরে হচ্ছে যে ফিশন গ্যাস যে রিলিজ হবে সেটা হচ্ছে আমার রিস্ট্রাকচারিংটা হচ্ছে আহ, মানে ফিশন গ্যাসগুলো আরো বেশি হটার থাকবে। আমার থার্মাল স্পেকট্রামের থেকে আমার রিস্ট্রাকচারের পরে যে ফিশন গ্যাসগুলা, সেগুলো হচ্ছে অনেক বেশি টেম্পারেচার হাই থাকবে। আর এটা হচ্ছে ভিজিবল হবে হচ্ছে ফুয়েলের রিমে হচ্ছে এটা মোর ভিজিবল থাকবে। অ্যান্ড ফিশন প্রোডাক্টস হচ্ছে অ্যাকুমুলেট হবে, যেগুলো কমপ্লিকেটেড যে ফিশন প্রোডাক্টস গুলো, ওগুলো হচ্ছে একটা জায়গায় এসে অ্যাকোমোডেট হবে, যেটা কিনা হচ্ছে পরে ডিসকাস করতেছে। আচ্ছা, এরপরে হচ্ছে সামারি করছে যে এখানে কি কি বেসিক্যালি হচ্ছে ডিসকাস করা হয়েছে। লাইক এনার্জি ডিসিপেশন, যে কলিশনের ফলে যে এনার্জি ডিসিপেট করবে, অ্যান্ড দেন হচ্ছে ফিশন স্পাইক, এরপরে হায়ার ব্যান্ড স্ট্রাকচার, তারপরে যে কেমনে কেমনে চেঞ্জ হবে মাইক্রোস্ট্রাকচারটা, অ্যান্ড ফাইনালি এই তো। আচ্ছা, এখন বলো, কারো কি কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এখানে স্ট্রাকচারাল চেঞ্জ মানে বার্ন আপের যে প্যাটার্নটা, এটা মনে হয় সবগুলোর ক্ষেত্রে মানে অনেকটা সিমিলার, যে আমার পলিগনাইজেশন হবে, দেন পোরের একটা চেঞ্জ আসবে। মানে হুম হুম। প্যাটার্নটা কি সবসময় একটা কমন প্যাটার্ন ফলো করবে? হ্যাঁ হ্যাঁ, মোটামুটি নিউ কমন গ্রেইন প্যাটার্ন। তৈরি হবে। হ্যাঁ, মোটামুটি কমন প্যাটার্ন, বাট এটা যে মানে এখানে বলতেছে 55, এটা যে 55এই হবে এরকম না, মানে এটা চেঞ্জ হইতে পারে। মানে মনে করো 160টা দেখা গেল যে 100এই হয়ে গেছে কোনো কোনো কেসে। কিন্তু এক এক এই এলিমেন্টের জিনিস, ক্ষেত্রে এক এক রকম হ্যাঁ হবে। হ্যাঁ, এক এক কিলোমিটার একরকম হবে, কিন্তু মানে ইয়েটা সেম, মানে কি বলবো, ফ্লো চার্টটা সেম, যে হ্যাঁ এটার পর এটা, এরপর এটা, এটার পর এটা। অ্যান্ড 45-এ এসে আমরা আর কি দেখবো যে মানে গ্রেইন বাউন্ডারি গুলাকে আইডেন্টিফাই করা যাচ্ছে না। মানে রেদার ওইখানে যে সব গ্যাস বাবলস গুলা অ্যাকোমোডেট হয়ে গেছে, এই জন্য আর কি 45-এ এসে আমরা হচ্ছে গ্রেইন বাউন্ডারি গুলাকে আলাদা করে ভিজুয়ালাইজ করতে পারবো। আচ্ছা, যদি হচ্ছে কোয়েশ্চেন না থাকে তাহলে সাইরা, তুমি কি আসো? সি। হ্যাঁ, তুমি কি স্টার্ট করবে? আমার ইয়ে হয়ে গেছে, কি ওকে বলে, ওকে ওকে। গলা শুকায় গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি কি তাহলে থাকবা? মানে তুমি কি ইয়ে করবা না, আমি শেয়ার দিব শেয়ার, স্ক্রিন? আচ্ছা শেয়ার আছে আমার, তুমি এখান থেকে পড়াতে থাকো। আচ্ছা ওকে, তুমি তাহলে ফার্স্ট লাইক প্রথম থেকে দিয়ে দাও। হুম, এই যে নাও। হুম। তারপর বলতেছি। মেইনলি এই চ্যাপ্টারে, হ্যাঁ, ফুয়েল, মেটালিক ফুয়েলের সাথে হচ্ছে আমার ক্ল্যাডিনিং এর ইন্টারাকশন গুলো কথা বলছে। সো এই স্লাইডে এই স্লাইডে যেটা বলছে যে আমার ফার্স্ট আমার ফিশন গ্যাস বিহেভিয়ার গুলো বলছে, যে আমার সাপোজ যখন হচ্ছে আমার গ্যাস বাবল জেনারেট করে ইয়াতে, কি বলবো, ফুয়েলের মধ্যে, তখন ওই গ্যাস বাবল গুলো ফার্স্ট ধরো জেনারেট করলো, জেনারেট করার পর যে এক টাইমে গ্যাস বাবল গুলো হচ্ছে ওরা ইন্টারকানেক্টেড, লাইক ইন্টারকানেকশন ওদের মধ্যে হয় এন্ড ওরা বড় হতে থাকে। সো তখন দে ফর্ম লাইক একটা পোরাস টাইপের একটা তারা ফর্ম করে। অ্যান্ড ওই ওই পোরাস রিজনের মধ্য দিয়ে হচ্ছে আমার ফিশন গ্যাস গুলা হচ্ছে বের হয়ে যেতে পারে। সো এটা কিন্তু একটা ভালো জিনিস, এটা আমরা লাইক বলতে গেলে ফুলের জন্য কাইন্ড অফ একটা ভালো জিনিস যে আমার গ্যাসগুলো বের হয়ে যাচ্ছে, নয় আমার লাইক সুয়েলিংটা আরো বেড়ে যাবে। আচ্ছা, দেন এই যে আমার যে পোরাস রিজনগুলো ফর্ম হচ্ছে, এটা একদিক দিয়ে খারাপ, কারণ এগুলো যেটা করে আমার ফুয়েলের থার্মাল কন্ডাক্টিভিটিটা কমায় দেয়। সো ফুয়েলের থার্মাল কন্ডাক্টিভিটি কমে গেলে কি হবে, আমার হিটগুলো ওখানে থাকতেছে, ওখানে আরো বেশি ধরো টেম্পারেচার বেশি বেড়ে যাওয়ার চান্সেস থাকে, অ্যান্ড ওটা তো আমরা চাই না ইন আ ওয়ে, ইন আ সেন্স। সো নর্মাল যেটা করে ওখানে আমার সোডিয়ামটাকে সোডিয়াম দেয়,
বন্ড সোডিয়াম ইউজ করে ওই ফুয়েল ক্ল্যাডিং গ্যাপের মাঝখানে। ওইগুলো বন্ড সোডিয়ামটা যেটা করে সেটা হচ্ছে ওই যে পোরাস রিজন বা যে গ্যাপের ওইখানের থার্মাল কন্ডাক্টিভিটিটাকে মেনটেন করে যাতে আমার ঠিকভাবে হিট ট্রান্সফার হতে পারে। আচ্ছা, দেন আমার এই যে আমরা যে ফিগারটা দেখতেছি এটা আরেক সাইডে হচ্ছে আমার মেকানিক্যাল যে নর্মাল ইন্টারেকশনের কথা বলছে। তো ফার্স্ট আমরা বলছি কি আমার গ্যাস জেনারেট হইতেছে ওখানে, গ্যাসগুলা পোরাস রিজন ক্রিয়েট করতেছে, ওইটার মধ্যে দিয়ে আমার হচ্ছে কি বলবো ওটার মধ্যে গ্যাস বাবল বের হয়ে যাচ্ছে, এগুলো বলছে। এটা নর্মালি আমার ফিশন গ্যাসগুলো বিহেভিয়ার, এটা হচ্ছে ফিশন গ্যাসের বিহেভিয়ার। সো আমার ফিশন জাস্ট গ্যাস বের হয় না, আমার এখানে সলিড প্রোডাক্টও ফিশন হচ্ছে গিয়ে হইতে পারে ফুয়েলের মধ্যে। তো মেইনলি আমার যে সলিড যে থাকে, আমার গ্যাস সুয়েলিং তো হয়, সাথে করে আমার সলিড প্রোডাক্ট সুয়েলিংও হতে পারে। সো ইউজুয়ালি যেটা হয় আমার যে এফসিএমআই বা ফুয়েল ক্লাডিং যে মেকানিক্যাল ইন্টারাকশনগুলো হয়, ওইটা মেইনলি হয় হচ্ছে আমার মোস্ট অফ দ্য কেসে দেখা যায় সেটা হচ্ছে কি সলিড ফিশন প্রোডাক্ট, মানে ওই সলিড ইয়াগুলোর ওইগুলোর হচ্ছে কন্ট্রিবিউশন থাকে। তো যেটা হয় যে আমার যে ফিশন প্রোডাক্টগুলো হচ্ছে অ্যাকুমুলেট করে, অ্যান্ড অ্যাকুমুলেট করতে করতে আমার কি বলবো ফুয়েলটা সোয়েল হতে থাকে। তো ফুয়েল সোয়েল হলে কি হবে যে আমার যে ক্ল্যাডিং আর ওর মাঝখানে গ্যাপ কমতে থাকে, অ্যান্ড এক পর্যায়ে আমার ফুয়েলটা ক্ল্যাডিংকে স্পর্শ করে। তো ফুয়েলের ক্ল্যাডিংটাকে স্পর্শ করে and তখন ওদের মধ্যে ইন্টারেকশন হয়। সো ইন্টারেকশনটা তো ভালো না, এটা আমরা জানি। তো নর্মালি আমার এফসিএম এটা হচ্ছে তুমি যদি ওই ওপেন যে পোরগুলা, ওই ওপেন পোরগুলা আচ্ছা, যদি আমার ওপেন পোরগুলা হচ্ছে গিয়ে কোল্যাপস করে তাহলে হচ্ছে গিয়ে ইন আ সেন্স আমার এই ইন্টারাকশন গুলা হচ্ছে আমার এটা কাইন্ড অফ হচ্ছে আমার কি বলবো এই মেকানিক্যাল ইন্টারেকশনটা কমে দিতে পারে। তো এটা নর্মালি আমার এই পোরগুলো যদি কমে যায় তাহলে এটা কেমনে কমে দিতে পারে, পোরগুলো যদি কমে তাহলে কি আমার লাইক ওই কি বলবো আমার সোয়েলিং এর, আচ্ছা হ্যাঁ, পোরগুলো যদি ধরো আমার যদি কোল্যাপস করে তাহলে আমার ফুয়েলটা ধরো হচ্ছে গিয়ে অত বেশি মানে কি বলবো যাইতে পারতে মানে পোরগুলো যদি ধরো দিকে আমার ফুয়েলটা কাইন্ড অফ হচ্ছে গিয়ে চেপে আসে যে পোরগুলো ছিল, তাহলে ওইদিকে আমার ইন্টারেকশন গুলো অত হচ্ছে না, তাই না? আচ্ছা, তো এটা আমার নর্মালি ফুয়েল ক্ল্যাডিং মেকানিক্যাল ইন্টারাকশন, যেটা ধরো হচ্ছে আমার মেনলি ফুয়েল যে সুয়েল করতেছে, সুয়েল করার পরে এক পর্যায়ে হচ্ছে ফুয়েলকে টাচ করতেছে, এটাই বোঝাচ্ছে। নর্মালি আমার ফুয়েল ক্ল্যাডিং ইন্টারাকশনটা মেকানিক্যাল ইন্টারাকশন যেটা, সেটা আমার লো বার্ন আপে হতে পারে, হাই বার্ন আপে হতে পারে। তো মেনলি এটাই মেনলি আমরা ইউজুয়াল কেসে লো বার্ন আপের কেসে আমার ফুয়েল ক্ল্যাডিং মেকানিক্যালটাই দেখা যায় ইউজুয়াল কেসে। বাট যদি নর্মালি এটা দেখা যায়, অ্যান্ড আগে যেটা হইতো যে ফুয়েল ক্লাডিং মেকানিক্যাল ইন্টারাকশনটাই বেশি হইতো, কারণ আমার কি বলবো অত বেশি ওই মেকানিক্যাল ইন্টারাকশনের কারণেই দেখা যেত কি আমার লাইক ফুয়েলটা হচ্ছে কি নষ্ট হয়েছে সামথিং কিছু একটা হইতেছে, তখন ওই কেমিক্যাল ইন্টারেকশন দেখার চান্স থাকতো না। তো ওই কেমিক্যাল ইন্টারেকশন নর্মাল দেখা যেত না, বাট এখন হচ্ছে গিয়ে এটা দেখা যায়, কারণ যে ওই ফুয়েল ক্ল্যাডিং এর মাঝখানে একটা গ্যাপ রাখা হয় যেটা আমরা ফুয়েল ক্ল্যাডিং গ্যাপ নামে জানি। ওই গ্যাপটার জন্য হচ্ছে আমার ওই সুয়েলিনটাকে অ্যাকোমোডেট করতে পারে, অ্যান্ড ওই ফুয়েল ক্ল্যাডিং মেকানিক্যাল ইন্টারাকশনটা অনেকক্ষণ ধরে চলতে থাকে। তো ওই অনেকক্ষণ ধরে চলতে থাকা মানে কি যে আগে যে আমার যেটা দেখা যেত না যে হাই টেম্পারেচার কেমিক্যাল ইন্টারাকশন, ওইটা এখন দেখা যায়। তো কেমিক্যাল ইন্টারাকশন যেটা হয় যে আমার ওই ফুয়েল গুলা সুয়েল করে বা কিছু একটা হয়ে ওরা যখন আমার ক্ল্যাডিং আশেপাশে আসে তখন ওই ক্ল্যাডিং আর ফুয়েলের মধ্যে ইন্টারাকশন হয়, ওদের মধ্যে ইন্টারাকশন হওয়ার কারণে ওদের মধ্যে কেমিক্যাল লাইক ইন্টার ডিফিউশন হয়, যে লাইক রিয়াকশন কখন প্রেসিপিটেট ফর্ম করতে পারে, লেয়ারও ফর্ম করতে পারে, এরকম কিছু দেখা যায়। সো এটা হচ্ছে মেইনলি এই স্লাইডে বলছে। নিশাদ নেক্সট স্লাইড। নিশাদ নেক্সট স্লাইড। আচ্ছা হ্যাঁ, এই এই পেজে যেটা বলছে যে আমার নর্মালি যে ইরিটেশন যে আমার যে মেটালিক ফুয়েলে এগুলো চেক করছে ওভার দ্য ইয়ার্স, ওইগুলো কথা বলছে যে আমার ইউরেনিয়াম প্লুটোনিয়াম জিরকোনিয়াম এই একটা অ্যালয়ের মধ্যে হচ্ছে আমার ধরো ফার্স্টে চেক করছে যে আমার এগুলোর মধ্যে কিরকম ভাবে ইন্টারেকশনটা দেখা যায়, মানে ইরিডিশনে ওর কিরকম ইন্টারেকশন দেখা যায়। সো ম্যাক্স ক্লেডিং এখানে বলছে যে টেম্পারেচার 60 ডিগ্রি পর্যন্ত মেনটেন হবে, আর বার্ন আপ অ্যারাউন্ড 20% এরকম থাকে। তো এখানে যে মেইন ইস্যুস বলছে যে আমার ফিশন গ্যাস রিলিজ হতে পারে, আমার ফুয়েল রিস্ট্রাকচার হতে পারে, ফুয়েল কনসেন্ট্রেটের মাইগ্রেশন হয়ে যেতে পারে, তারপর আমার ল্যান্থানাইট ফিশন প্রোডাক্টের কারণে আমার ক্ল্যাডিং এ ওয়েস্টেজ ক্রিয়েট হতে পারে। তো নর্মালি বলছে যে গ্রেটার নর্মালি গ্রেটার আর্লি গ্যাস ওয়েলিং যেটা হয় যে আমার লো বার্ন আপ যখন থাকে, লো বার্ন আপের সময় আমার যে গ্যাসগুলা
ধরো জেনারেট হইতেছে, ওই গ্যাসগুলো নর্মালি আমরা কি জানি যে গ্যাস জেনারেট হতে হতে একসময় হচ্ছে কি পোর ক্রিয়েট হয়ে যায়, পোর ক্র্যাক হাবিজাবি ক্রিয়েট হয় হাই বার্ন আপের। বাট যখন লো বার্ন আপ থাকে তখন লো বার্ন আপের টাইমে আমার অত বেশি পোর বা ক্র্যাক এসব ক্রিয়েট হয় না। জাস্ট আমার গ্যাস ওয়েল গুলা, ওই গ্যাস ফিশন গ্যাস ওইগুলো থাকে নর্মালি, লাইক ওরা কোনো পোর ক্রিয়েট করে না। সো আমার ওই সোয়েল মানে যে গ্যাস প্রোডাক্ট গুলো ওরা লাইক বের হওয়ার তো চান্স পায় না। সো হয় কি আমার ওই জন্য যে আগে যে ফার্স্টে লো বার্ন আপে আমার গ্যাস সিলিন্ডারটা বেশি হয়। ক্রিপ বলতে কম্প্রেসিবিলিটি ক্রিপ এগুলো নর্মালি, এগুলো হচ্ছে গিয়ে ধর এটা সবগুলোতে বেশি হয়, বাট কম্পেয়ার টু অক্সাইড ফুয়েল এগুলোতে হচ্ছে গিয়ে আমার মেটালিক ফুয়েল এগুলো বেশি দেখা যায়। আচ্ছা, তো এখানে বলছে যে আমার ইনিশিয়ালি ইউরেনিয়ামটাকে আলফা ইউরেনিয়ামটাকে হচ্ছে কি জিরকোনিয়াম দিয়ে স্ট্রাকচার মানে সুপার স্যাচুরেট করা হয়। তো ওই ফুয়েল ডিস্ট্রিবিউশনটা দেখা যায় কি নর্মালি আমার অলওয়েজ মানে বলতে গেলে একটা ম্যাক্রোস্কোপিক একটা ইউনিফর্ম থাকে, হাই টেম্পারেচারটা রিটেন করে। সো মেনলি এটা এখানে এগুলাই বলছে। আচ্ছা নিশাদ, নেক্সট স্লাইড। আচ্ছা, এখানে বলছিলাম যে কি কি ফিশন প্রোডাক্ট জেনারেট করতে পারে। তো এখানে বলছিলাম অ্যালকালাইন আর্থ, ল্যান্থানাইড, নোবেল মেটাল, এইসব মানে হাবিজাবি জিনিস ক্রিয়েট হতে পারে। তো স্যার একটা জিনিস বলছিল যে আমার এখানে এই সব কিছুকে সাম আপ করে যে আমার যে পার্সেন্টেজ দেখা যাচ্ছে, এই পার্সেন্টেজ গুলোকে সাম আপ করলে কেন আমার 100 আসতেছে না, 100 থেকে বেশি আসতেছে। তো স্যার এটা যে মানে এক্সপ্লেনেশন দিচ্ছিল যে ক্লাসে বলছিলেন উনি, যে সাপোজ আমার একটা ইউরেনিয়াম থেকে কত দুইটা ফিশন প্রোডাক্ট হচ্ছে। সো আমি যদি 100% ইউরেনিয়াম চিন্তা করি তাহলে ওখানে 200% হচ্ছে গিয়ে কি বলবো প্রোডাক্ট ক্রিয়েট হইতেছে। জিনিসটা কাইন্ড অফ এরকম, যে এখানে ওই জন্য আমার এই যে এই টোটালের সামটা 100 হয় না, 100 বেশি হয় ইউজুয়াল কেসে দেখা যায়। সো যেটা হয় যে এখান থেকে এই যে ফিশন প্রোডাক্ট গুলো বের হচ্ছে ইউজুয়াল টাইমে 80%, লাইক বেশিরভাগ গ্যাস গুলো বের হয়ে যায়। আর মানে হচ্ছে এখানে কি তাহলে ইউরেনিয়ামের এনরিচমেন্টের উপর ডিপেন্ড করতেছে এগুলো আসলে এখানে? হ্যাঁ, যে এনরিচমেন্টের উপরে বা কত তোমার ইউরেনিয়াম কতটুকু পার্সেন্ট আসতেছে সবকিছুর উপর তোমার কতটুকু ফিশন জেনারেট হবে, এটা ডিপেন্ড করতেছে। বুঝছো? হ্যাঁ হ্যাঁ, বুঝতে আচ্ছা, পারছি। দেন আমার দেখা দেখা যায় কি ল্যান্থানাইট গুলো হচ্ছে নর্মালি মেটাল সাথে মিক্স আপ করা, ওইগুলো হচ্ছে কাইন্ড অফ পিপিটি ফর্ম করে ক্ল্যাডিং এর সাথে। আর যে অ্যালকালি গুলো থাকে ওইগুলো নর্মালি আমার যে সোডিয়াম যে থাকে, যে সোডিয়ামটা দেওয়া হয় আমার থার্মাল কন্ডাক্টিভিটি মেনটেনের জন্য, ওইগুলোর মধ্যে ওরা ডিজলভ করে থাকে। আর নর্মালি জিরকোনিয়াম মলিবডেনাম যেগুলো ক্রিয়েট হয় এগুলো আমার অনেক সময় ওইগুলো হচ্ছে কি ইউরেনিয়াম প্লুটোনিয়ামের সাথে ডিজলভ থাকে। আর নোবেল মেটাল গুলো হচ্ছে ওরা কাইন্ড অফ ইন্টারমেটালিক ফর্ম করে আমার ইউরেনিয়াম প্লুটোনিয়ামের সাথে। আর যেটা হয় যে আমার এই ফিশন প্রোডাক্ট গুলোর কারণে ফুয়েলের হচ্ছে আমার সলিড চেঞ্জ হয়ে যেতে পারে। তো এগুলা মেনলি বলছে। দেন নিশাত, নেক্সট। আচ্ছা, দেন আমার মেটালিক ফুল যেমন ইরিডিশন হচ্ছে এই কারণে ওটা রিস্ট্রাকচার হয়ে যায়, স্ট্রাকচার চেঞ্জ হয়ে যায়। সো মেইনলি স্ট্রাকচার চেঞ্জে যেটা হয় যে আমার টু রিং বা থ্রি রিং স্ট্রাকচার ক্রিয়েট হতে পারে। টু রিং স্ট্রাকচারটা হচ্ছে গিয়ে আমার কাইন্ড অফ বিলো 700 ডিগ্রি সেলসিয়াসের মানে সেন্টার টেম্পারেচার 700 ডিগ্রি সেলসিয়াস অ্যারাউন্ড এর কম যদি থাকে তাহলে টু রিং স্ট্রাকচার ক্রিয়েট হয়। আর থ্রি রিং স্ট্রাকচার অ্যাবাভ এ ক্রিয়েট হয়। তো থ্রি রিং স্ট্রাকচারে হচ্ছে কি মাঝখানেটা সরি মাঝখানে আমার ক্রিয়েট হচ্ছে একটা গামা রিজিয়ান। আমার কি জানি এখানে ধরছে কিন্তু ইউরেনিয়াম মানে মেটালিকা ইউরেনিয়ামে হচ্ছে কি ধরো গামা রিজিয়নটা ক্রিয়েট হয় মাঝখানে, যেখানে হাই টেম্পারেচার। দুই সাইডে একটা জিটা একটা রিজিয়ন ক্রিয়েট হয়। ওটা হচ্ছে আমার কাইন্ড অফ একটা জিরকোনিয়াম পুয়ারার রিজেন থাকে। আর বাইরের দিকে হচ্ছে আমার আলফা রিজেন ক্রিয়েট হয়। এখন এখানে যেখানে বলছে যে আমার আউটার লেয়ারে আলফাটা হচ্ছে ডিস্টোর্টেড হয় আফটার ইরিডিয়েশন, এটা কেন হচ্ছে? তো আমার যে সেন্টারে যে গামা থাকে ও কি ও হচ্ছে কি আমার কি জানে যে ইউরেনিয়ামের হচ্ছে আমার গামা ফেসটা ডাকটাইল, আলফা হচ্ছে কি ডাকটাইল না। সো গামা ফেসটা ডাকটাইলের কারণে কি হচ্ছে, ও like ওর মধ্যে চেঞ্জ গুলো বেশি হয়। সো আলফার ওর মধ্যে অত বেশি চেঞ্জ হয় না।